জলে গজিয়ে ওঠা পানার ওপর ডাকতে থাকা ঝিঝির ডাক শুনতে শুনতে শরীর যেন ঝিমঝিম করছিল বকুল মাঝির। বয়স হয়েছে বকুল মাঝির, চোখ আর কান দুটোই তার কমজোরি হয়ে পড়েছে। একটা ছোট ডিঙি নৌকার ওপর গ্যাঁট হয়ে বসেছিল বুড়ো মাঝি। হাতের বিড়িতে একটা টান দিয়ে সে তাকালো পেতে রাখা ছিপের দিকে। ফাতনায় কোনো নড়নচড়ন নেই, চারিদিকের কালো অন্ধকারের মতোই ওটাও একেবারে স্থির হয়ে আছে বহুক্ষণ। তার থেকে একটু দূরেই প্রায় কোমর সমান জলে দাঁড়িয়ে জাল ছুঁড়ে ছুঁড়ে মাছ ধরছিল গৌরাঙ্গ আর ঢ্যাপস। ঢ্যাপস হাতের জালটাকে একটা কোষে টান মেরে তুলে একরকম চমক খেল যেন। সে ভয়ে ভয়ে গৌরাঙ্গকে ডাক দিল, ও গৌরাঙ্গ, এই দেখো পেয়েছি। গৌরাঙ্গ এ কথায় হাতের জালটা কাঁধে তুলে ঢ্যাপসের জালের দিকে তাকালো। তাদের ডিঙির আবছা আলোয় জালের মধ্যে নড়াচড়া বুঝতে পারল সে। ঢ্যাপসের জালের মধ্যে জড়িয়ে আছে কুচকুচে কালো একটা লম্বা মাছ। ঘন কালো চকচকে শরীরে যেন বিদ্যুৎ খেলা করছে তার। মাছটার কিছুই নয়, একটা বিশাল আকারের শিঙি মাছ। কিন্তু এ যে সাধারণ নয় তাতে কোনো সন্দেহ নেই, কারণ অন্যান্য মাছের মতো এ মাছের চোখ স্বচ্ছ নয়, এর চোখ দুটো জল জলে লাল। তুই ঠিক জানিস এটাই সেই মাছ যার কথা বকুল জ্যাঠা বলেছে? তাই তো মনে হচ্ছে। এই চলো বুড়োর কাছে নিয়ে তো যাই, দেখি না কি বলে। দাঁড়া, আর একবার দেখে নি। গত 7 দিন ধরে এই পানা জলায় জাল ফেলে ফেলে যে মাছই ধরছি, বুড়ো একবারও না দেখে মুখের ওপর ছুঁড়ে ফেলে দিচ্ছে। আচ্ছা, তোর কি মনে হয় এই বকুল মাছি সত্যি বলছে? ঢ্যাপস কোনো উত্তর না দিয়ে জাল জড়ানো মাছটা চোখের সামনে ধরে একবার মন দিয়ে দেখলো। তারপর গৌরাঙ্গর দিকে তাকিয়ে বলল, কি জানি ভাই, তবে বকুল মাঝি তো বহুকাল এই জলায় মাছ ধরছে। এই জলার অনেক রহস্যই ওই বুড়ো জানে। এই এই হতভাগা দুটো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দিব্য গপ্প দিচ্ছিস বলে আজ রাত কি এখানে কাটিয়ে মানে মানে কেটে পড়ার তাল করছিস নাকি? কি করছিস ওখানে? গৌরাঙ্গ আর ঢ্যাপস বুড়োর চিৎকার শুনে একরকম থতমত খেয়েই হাতের জাল দুটো সামলে চলল ডিঙির দিকে। জল থেকে ডিঙিতে উঠে বকুল মাঝির সামনে জালটা ঝপ করে ফেলে দিল ঢ্যাপস। জালের দিকে তাকিয়ে মাঝির মুখটা উজ্জ্বল হয়ে উঠল, ফোঁকলা দাঁতে হেসে উঠল সে, ঠিক যেন কোনো প্রেতাত্মা। এই তো এই তো আমি জানতাম তোদের দিয়েই হবে। এই তো এই মাঝখানায় তো আমার দরকার ছিল। এবার বস। এই গৌরাঙ্গ, দাঁড় টান, দাঁড় টান। গৌরাঙ্গ দাঁড়টা জলে ফেলল, আর সাথে সাথে আরো কিছু একটা জলে লাফিয়ে পড়ার শব্দ হলো। তারা তিনজনেই চমকে জলার এদিক ওদিক দেখতে লাগলো। মিটমিটে আলোয় যতদূর চোখ যায় আঁধার জমে আছে। পানাগুলোর ওপর জোনাকির আলোগুলো আরো ভীতি ধরাচ্ছে ওদের মনে। কিসের শব্দ হলো? ও বকুল জ্যাঠা, কিসের শব্দ হলো বলো দেখি? ও কিছু না, মাছ খাই মারছে মনে হয়। ও কিছু না, তুই নৌকো টান দে। বকুল বুড়োর কথা শেষ হতেই নৌকোটা একবার তুলে উঠল, যেন কোনো কিছুতে এসে ধাক্কা মারলো নৌকোর গায়ে। ঢ্যাপস নৌকো থেকে গলা বাড়িয়ে নিচের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে গাঢ় সবুজ কোনো একটা কিছুকে স্যাঁত করে সরে যেতে দেখলো সে জলের তলায়। ও ওটা কি ছিল? ওটা কি ছিল? ও বকুল জ্যাঠা, কি বিপদের মধ্যে এনে ফেললে গো আমাদের। বকুল বুড়ো একটা আঙুল তুলে ঠোঁটে লাগিয়ে ওদের দুজনকে একবার চুপ করতে বলল। তারপর চারিদিকে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে খুব ফিসফিস করে বলে উঠল, ঘাবড়াসনি, চলে গেছে। আরে আমি আছি তো, কোনো ভয় নেই। আর এত ভয় পেলে? বকুল মাঝির কথা শেষ হতে পারল না। সবুজ একটা বিকট আকার কিছু লাফ দিয়ে উঠে এলো নৌকোর ওপর। তার ঠিক সামনেই বসেছিল ঢ্যাপস। ওকে সাবধান করার সুযোগ না দিয়ে ঝাঁপিয়ে পড়ে তার মাথাটা ছিঁড়ে নিয়ে লাফ দিয়ে পড়লো জিভটা জলে। ঢ্যাপসার মুন্ডহীন দেহটা অর্ধেক গিয়ে পড়লো জলের মধ্যে। কয়েক মুহূর্তের মধ্যে জল লাল হয়ে গেল। বকুল মাঝি মাছখানা এক হাতে চেপে ধরে ভয়ে ভয়ে চারিদিকে দেখছিল। শিঙি মাছটা ততক্ষণে প্রবল ঝাপাঝাপি শুরু করেছে। এই এই বেটা অকম্মার ঠেকি, বসে না থেকে টান টানা শুরু কর। বাঁচতে চাইলে টান। গৌরাঙ্গ ভয় পাথর হয়ে গিয়েছিল, কিন্তু প্রাণের ভয় তারও আছে। কোনো কথা না বলে নৌকোর দাঁড়টা সে চলে ফেলল। ভয়ে কাঁপতে কাঁপতে গৌরাঙ্গ দাঁড় বাইছিল। ঢ্যাপসের দেহটা তেমনই পড়ে আছে নৌকোর একদিকে, আর ওদের দুজনের মাঝখানে সেই মাঝখানা এক হাতে নৌকোর পাটাতনে চেপে ধরে বিড়ি টানছে একভাবে বকুল মাঝি, যেন ঢ্যাপসের মৃত্যুটা কোনো ব্যাপারই না তার কাছে। ভয় পাস না রে বেটা, যা বলছি করে যা। আমার কাজ হয়ে গেলে
ওই ঢ্যাপসাকে আবার বাঁচিয়ে তুলবো আমি। ততদিন ওর শরীরটাকে চলার কাঁধার মধ্যে পুঁতে রাখলেই চলবে, বুঝলি? এখন কোষের দাঁড় টান দেখি। কি কি বলছো বকুল জ্যাঠা? ঢ্যাপসের বউকে আমি কি জবাব দেবো? আর ওর মাথাটা, সেটা তো জলের তলায়। যা বলছি তাই কর, বুঝলি? নইলে কেরামে ফিরে সবাইকে বলে দেবো তুই টাকার লোভে ঢ্যাপসকে খুন করেছিস। এই কাজে নামার আগেই তো আমি তোদের বলেছিলাম এই কাজে প্রাণের ঝুঁকি আছে। এখন মুখ বন্ধ করে দাঁড় টান দে, বুঝলি? গৌরাঙ্গ মুখ বন্ধ করে দাঁড় টানতে লাগলো। কথাটা ভুল নয়। এই সাতবেড়ে গ্রামের সবাই জানে বকুল মাঝি একেবারে সুবিধের মানুষ নয়। ভূত পেরেত এইসব নিয়েই তার কারবার। সপ্তাহখানেক আগে যখন এই বকুল বুড়ো ওদের এই পানাজলা থেকে লাল চোখের বিশাল আকারের শিঙি মাছ ধরে দিতে বলেছিল, তখন কিছুই বুঝতে পারেনি ওরা। কিন্তু যখন সেই মাছ ধরে দিতে পারলে ওদের খুন করা জাল উপহার দেবে বলেছিল এই বকুল মাঝি, তখন ওরা দুজন লোভ সামলাতে পারেনি। গুণ করা জালে মাছ ধরলে সারা জীবন অভাব থাকবে না আর তাদের, এটাই মনে হয়েছিল বারবার। এসব কথা ভাবতে ভাবতেই ওদের ছোট ডিঙিটা এসে ঠেকলো পাড়ে। কাদায় নৌকোটা ঠেকতেই একটা সরসর করে শব্দ কানে এলো ওদের। গৌরাঙ্গ ভয়ে ভয়ে অন্ধকারে যতদূর চোখ যায় দেখবার চেষ্টা করলো। ও বকুল জ্যাঠা, আমাদের পিছু নিয়েছে মনে হচ্ছে। ওটা কি ছিল? আমায় বলো, আমার যে হাত পা চলছে না গো। বলছি তো আমি থাকতে কোনো ভয় নেই। এখন চুপচাপ ঢ্যাপসের দেহটা একটা কাপড়ে মুড়ে ওই ওই পাড়ের ঢিপিটার কাছে নিয়ে চল। গৌরাঙ্গ এ কথায় কিছুই করলো না, শুধু ভয়ে ভয়ে চারিদিকে তাকিয়ে কিছু একটা যেন খুঁজতে লাগলো। ঠিক তখনই দূরে কাদার মধ্যে তাকে আবার দেখতে পেল সে। একটা ঠ্যাঙা কোনো কিছু যেন দাঁড়িয়ে আছে। ওটা যে মানুষ নয় তাতে কোনো সন্দেহ নেই, কারণ কোনো পৃথিবীর মানুষ অত লম্বা হয় না। কি রে, কথা কানে যাচ্ছে না বুঝি? ওদিকে দেখিস না। যা বলছি কর জলদি। এই মাছখানা বেঁচে থাকতে থাকতে আমায় আমার কাজ সারতে হবে। জলদি কর, হতভাগা। গৌরাঙ্গ যেন চাঁতা কয়ে আটকা পড়েছিল। সে কোনো কথা না বলে ঢ্যাপসের দেহটা কাপড়ে মুড়ে পাঁজা গোলা করে তুলে ধরল। বকুল মাঝির হাতের আলোয় পথ দেখতে দেখতে দুজনে কাদার মধ্যে অতি কষ্টে গিয়ে দাঁড়ালো সেই বিশাল ঢিবিটার কাছে। এই নে কোদাল, আমি সঙ্গে এনেছিল। এবার জলদি খড়, তাড়াতাড়ি কর। গৌরাঙ্গর সামনে ঝপ করে কোমর থেকে কোদালটা ফেলে দিল বকুল মাঝি। গৌরাঙ্গ যেন এই দৃশ্য দেখে চমকে উঠল। তার একবার মনে হলো বকুল মাঝি কি আগে থেকেই তৈরি হয়ে এসেছিল। সে কোনো কথা না বলে নরম কাদা থেকে কোদালটা মাথার উপর তুলে নিয়ে মাটি খুঁড়তে শুরু করলো। নরম কাদা খুঁড়তে সময় লাগলো না। কয়েকটা কূপ মারতেই এক চাঙড় কাদা যেন সরে গেল। ফাঁপা অংশের ওপর থেকে যেন একটা ঢাকনা সরে গেল হঠাৎ। গৌরাঙ্গ বিস্ফারিত চোখে দেখল সেখানে শোয়ানো আছে আরো দুটো কঙ্কাল। তাদের মধ্যে একটার মাথা নেই। কি বকুল জ্যাঠা, এখানে তো আরো দুটো কঙ্কাল। বকুল জ্যাঠা। বকুল মাঝির মুখের দিকে তাকালো গৌরাঙ্গ। তার মুখটা যেন আলোতে পিশাচের মতো দেখাচ্ছে। সেই মুখে রাগ, বিরক্তি আর ঘৃণা একই সাথে ফুটে উঠেছে। তো তাতে হয়েছেটা কি? তুই গর্ত কর না রে শালা। না, আমি আর গর্ত করব না, যতক্ষণ না তুমি বলছো এখানে কি হচ্ছে। বকুল মাঝি রাগে গড় গড় করে উঠল। হাতের লণ্ঠনটা একদিকে নামিয়ে রাখলো বুড়োটা। এমন সময় কাছেই কোথাও ঝপঝপ করে একটা শব্দ হলো, যেন কাদার মধ্যে কেউ দৌড়চ্ছে। এই পানা চলার পারে এই সময় কেউ আসবে না। গৌরাঙ্গ ভয়ে ভয়ে হাতের কুড়ুলটা একদিকে ফেলে দিয়ে চারিদিকে দেখতে লাগলো। জলার ঠিক পারে আধো আলো আধো অন্ধকারে গৌরাঙ্গ শব্দের উৎসকে দেখতে পেল। লম্বা ঠিক মানুষের মতো দেহাকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে সে, কিন্তু প্রাণীটার মুখের দিকে চোখ পড়তেই শরীর যেন হিম হয়ে গেল গৌরাঙ্গর। জীবটার মুখটা যেন ঠিক একটা বিশাল মাছের মুখ। মানুষের মুখের আদল থাকলেও মুখটায় ছুরির ফলার মতো দাঁতের সারি। বিভৎস এক কদাকার জীব। এ যে এই পৃথিবীর কোনো জীবন্ত প্রাণী নয় তার বলে দিতে হয় না। এই প্রাণীর সারা দেহে মাছের মতো আঁশ আর শ্যাওলা গজিয়েছে। হঠাৎ একটা জ্বলন্ত কাঠের টুকরো ছপ করে এসে পড়ল জীবটার সামনে। প্রবল একটা চিৎকার করে জীবটা দু হাতে মুখ ঢেকে দৌড়ে গেল পানা জলার দিকে।
জলার ঠিক কাছে গিয়েই প্রাণীটা লাফ দিয়ে পড়ল জলের মধ্যে। কদাকার প্রাণীটার চিৎকারের মধ্যে ঢ্যাপসের গলার শব্দও যেন মিশেছিল। গৌরাঙ্গের পা দুটো কেঁপে যাচ্ছিল এই দৃশ্য দেখে। এমন সময় সপাটে তার মাথার ঠিক পিছনে কোদালের একটা ঘা এসে পড়ল। উড়ে থাকা কোদালটা হাতে তুলে গৌরাঙ্গের মাথায় বসিয়ে দিয়েছিল বকুল বুড়োই। মাথায় ঘা খেয়ে চোখ বুজে আস্তে আস্তে গৌরাঙ্গ বকুল মাঝির পিশাচের মতো হাসিমাখা মুখটা দেখতে পেল।